আপনারা how many of you implemented stack class in data structure course? Stack class কে কে ইমপ্লিমেন্ট করেছেন? হাত তোলেন। একজন, আপনারা কেউ করেন নাই? স্ট্যাক ক্লাসটা কি বানাইছেন ডাটা স্ট্রাকচার কোর্সে? ওকে, তাহলে আপনার স্ট্যাক ক্লাসে হোয়াট টাইপ অফ ডেটা ইউ পুশড এন্ড পপড? বলেন, মাথা না ঝাঁকিয়ে বলেন। ঠিক আছে, কিন্তু আপনি তো ভ্যালু ইনপুট দিচ্ছেন না, স্ট্যাকে কি করেছেন? পুশ করেছেন এন্ড পপ করেছেন, কিউতে এনকিউ করেছেন, ডিকিউ করেছেন। মাই কোশ্চেন ইজ হোয়াট টাইপ অফ ডেটা ডিড ইউ পুশ ইন ইউর স্ট্যাক? প্রিমিটিভ কোনটা? আপনি কোনটা করেছেন? আপনি তো কোডটা লিখেছেন কোন টাইপের জন্য? ইন্টিজার। আপনি সবাই ইন্টিজার। ওকে, আমার এটাও ইন্টিজার। তো দেখেন, এটা একটা জাভা ক্লাস। তাহলে স্ট্যাকের একটা সাইজ আমি অ্যালোকেট করছি একটা ইন্টিজার অ্যারে। কনস্ট্রাক্টর আমি মেমোরি অ্যালোকেট করছি ফর ইন্টিজার। ওকে, then I am pushing an integer and pop returns me an integer. তাহলে এই ক্লাসের সবই ইন্টিজার, right? So this stack is very much type specific, very much type specific. Which type? Integer type. Okay, so this int stack is not a generic class, therefore we cannot use this stack class to push, pop, float, strings, etc. other than integer. Now think about the data structure. Data structure should be type neutral. You implemented a binary tree, so there will be a node, there will be a left reference, right reference. It doesn't matter what that node holds. আপনি একটা গ্রাফ ইমপ্লিমেন্ট করছেন, শর্টেস্ট পাথ গ্রাফ। এখন শর্টেস্ট পাথ ফর হোয়াট? Calling your friend to Chittagong, so all the mobile towers are node of that graph. Now what is the shortest path from Bosundara to Chittagong? Hali Shahar. Now what is the content of the node? The graph is type neutral. তো তাহলে লাইব্রেরিতে যখন ডাটা স্ট্রাকচার গুলো ইমপ্লিমেন্ট করে রাখা হয়, দে আর টাইপ নিউট্রাল। কিন্তু আপনার আমার লেখা স্ট্যাক ক্লাস ওয়াজ নট টাইপ নিউট্রাল। তো তাহলে it would be wise to make the stack as a generic class so that it can be used to push, pop any type of data. তাহলে জেনেরিক ক্লাস আমরা কিভাবে তৈরি করতে পারি? আমাদেরকে একটা জেনেরিক টাইপ নিতে হবে, এনি ক্যাপিটাল লেটার। ওকে, না এটা স্ট্যাক বলে আমি এস নিয়েছি, বাট ডাজন্ট ম্যাটার, এনি ক্যাপিটাল লেটার। ওয়াই ক্যাপিটাল লেটার? ক্যাপিটাল লেটার is indication of a class name which is a type. Therefore we take a capital letter, and when we declare instance object of stack, we decide what type will be there. তাহলে আমার এই জেনেরিক ক্লাস আমি বলছি যে অ্যারে অফ এস টাইপ, আমি অ্যালোকেট করছি এস টাইপের জন্য মেমোরি, 10টা এস টাইপ এলিমেন্টের জন্য মেমোরি অ্যালোকেট করছি। ওকে, আমি পুশ করছি একটা এস টাইপের এলিমেন্ট, পপ আমাকে একটা এস টাইপের এলিমেন্ট রিটার্ন করছে। So what is S? S is not a real type, it's the placeholder. So when I declare stack object, stack 1, 2, 3, 4, I'm telling that for stack 1, this angle bracket holds the placeholder. Now here I tell that for stack stk1, the S will be considered as int. For stack 3, S will be considered as float. For stack 4, S will be considered as a string. তাহলে আমি একটাই ক্লাস লিখেছি, বাট এই সেম স্ট্যাকের বিভিন্ন অবজেক্ট ইউজ করে আমি ডিফারেন্ট টাইপের ডাটা পুশ পপ করতে পারছি। সো আমার যদি ইন্টিজারের জন্য একটা স্ট্যাক প্রয়োজন হয়, আমি ইম্পোর্ট করে বলতে পারি অবজেক্ট ডিক্লেয়ার করার সময় যে এটা ইন্টিজার। আমার যদি একটা স্ট্রিং পুশ পপ করার জন্য স্ট্যাক দরকার হয়, আমি সেম স্ট্যাক ক্লাস ইম্পোর্ট করে অবজেক্ট ডিক্লেয়ার করার সময় অ্যাঙ্গেল ব্র্যাকেটে বলে দিতে পারি স্ট্রিং। So it allows you to write the class only once and make it type neutral.
And that's how all the data structures are actually implemented as generic class in the library. তাহলে এটা কি বোঝা গেল? এনি কোশ্চেন? একটা কোশ্চেন আসতে পারতো যে এই তিনটা লাইন আপনি লাল কালার করছেন কেন? খেয়াল করেন, হোয়াট ইজ দ্য ভার্চুয়াল টাইপ বা প্লেস হোল্ডার টাইপ? ক্যাপিটাল লেটার। তার মানে ইট ইজ এক্সপেক্টেড টু রিপ্লেস ইট উইথ এ ক্লাস নেম। তা আপনি তো এখানে স্ট্রিং দিয়েছেন, দ্যাটস ফাইন, স্ট্রিং ইজ এ ক্লাস, বাট এগুলো তো প্রিমিটিভ। কাজে আপনাকে এখানে র্যাপার ইউজ করতে হবে। ইন্টিজার ইন্টিজার, ফ্লোটের জন্য ক্যাপিটাল এফ ফ্লোট দ্য ক্লাস নেম। primitive. Now you have to use the class equivalent. Okay, so তাহলে আমরা একটু দেখে আসি যে what is wrapper class. এটা আলোচনা হয়েছে আপনাদের? Okay, তো দেখেন জেনেরিক টাইপে যে ক্যাপিটাল লেটার দিচ্ছেন can be replaced with a real class type only, therefore for primitives we have to use wrapper class. তাহলে wrapper classটা কি? The class equivalent of primitive is a wrapper class. এটা হচ্ছে পেজ নাম্বার 33, চাইলে লিখে রাখতে পারেন বা এটাতে আছে অলরেডি। তাহলে জাভাতে 8টা প্রিমিটিভ, বাইট, শর্ট, ইন্ট, লং, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল বুলিয়ান, এই নামগুলোই থাকবে এক্সেপ্ট ইন্ট কে ইন্টিজার করা হয়েছে and the capital letter. So these are the class equivalent of your primitive, so you can use them to assign primitive and treat that primitive as an object. অনেক সময় আমাদের প্রিমিটিভসকে অবজেক্ট হিসেবে ট্রিট করতে হয়, so in that case we will be using the wrapper class. Okay, now the question is, we did not create any generic class in our projects. That we know. We have created matrix class which is type specific. কারণ matrix classের যে values, that was an integer array, 2D array of integer. কি করতেছেন? এইটা কি আপনার পা রাখার জায়গা? তো তাহলে আমরা নিজেরা we did not create any generic class. But question is, did we use any generic class from library? আমরা কি লাইব্রেরি থেকে কোনো জেনেরিক ক্লাস ইউজ করেছি? রিমেম্বার, জেনেরিক ক্লাস ইউজ করতে হলে আপনাকে এই যে এখানে টাইপ বলে দিতে হবে অবজেক্ট ডিক্লেয়ার করার সময়। তাহলে stk1 বা stk4 এগুলো কি অবজেক্ট না? তাই ডিক্লেয়ার করার সময় আমাকে বলে দিতে হবে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টাইপ ফর দিস অবজেক্ট। এরকম কোনো জেনেরিক ক্লাস আমরা ইউজ করেছি কিনা ইন আওয়ার কোড? ইউজ কি করেছি আমরা? আপনি লেট কেন? হ্যাঁ, সরি ম্যান, আপনাকে সাইন দিতে হবে। হ্যাঁ, ওকে। আর ওনার আগে কারা আসছেন? কত নাম্বার বলেন? আপনি পরে 11, ওনার আগেই আসছে, আমি ঢুকিয়ে নিয়ে নিছি তো, ওনারা ওই টাইমের মধ্যে ঢুকছে। তারপর 16, 20, 22, 3, 1, 3 তো উইথড্রর দ্বার প্রান্তে, আর একটা হলে উইথড্র হয়ে যাবে 2, 3। চ্যারিটি বিগিনস অ্যাট আইওবি। হ্যাঁ, কয় হাজার টাকা উইথড্র হইলে 4 ক্রেডিট? সেটা কয় হাজার? 24,000 টাকা আপনি কেন চ্যারিটি করতেছেন? আইবি 11টা অ্যাবসেন্ট, আর একটা অ্যাক্সিডেন্ট হলে তো উইথড্র হয়ে যাবে। মানে হোয়াট ইজ দ্য লজিক? না নিলেই হয় কোর্স, আপনি উইথড্র করবেন, ক্লাসই করতেছেন না, তার মানে আপনি শুরু থেকেই জানেন যে আপনি এটা উইথড্র করবেন। হোয়াই? এটাই বুঝি না। আপনি একটা ফাউন্ডেশনের কোর্স নিয়ে থাকেন না, বা যেটা আপনার করতে হবে। যাই হোক, তাহলে সবাই পাইছেন আপনার 18। ওকে, আপনি সাইনটা করে দিন। হ্যাঁ, যাওয়ার আগে করে দিন। হ্যাঁ, আবার আমি ভুলে গেলে এথিক্যালি মনে করে দিন, স্যার সাইনটা করে যাই। ভুলে গেলে আবার আপনি ভুলে যাবেন না। ওকে,
তো তাহলে স্যার নিচে মুভমেন্ট চলতেছে স্যার বর্তমান যেমন আমি জাস্ট অ্যাটেন্ড করেছিলাম 10 মিনিট কিসের মুভমেন্ট? স্যার স্যার ওই যে বর্তমান সরকারের যে অবস্থা সম্পর্কে মানে এই যে আপনার দুর্নীতি তারপরে এগুলো হচ্ছে স্যার এই এগেন্স্টে এখন দেখেন, লেট মি ওপেন ইউর প্রজেক্ট। আমরা কি কি করেছি, ম্যাট্রিক্স, তাই না? ওকে, লেটস ওপেন দ্যাট সেকশন 4। ওকে, now if I open this matrix operation, এটাকে যদি আমি সিন বিল্ডার ওপেন করি, এই যে কম্বো বক্সটা এখানে আছে, এটা কম্বো বক্স ক্লাসের একটা ইনস্ট্যান্স। এখন কম্বো বক্সের ভেতরে কি আছে? হোয়াট ইজ দেয়ার ইন কম্বো বক্স? নরমালি কি থাকে, এটা তো প্রিভিউ, রান টাইমে তো কিছু না কিছু থাকবে। না, বুঝেন জিনিসটা, এই যে আমরা যদি এটাকে রান করি, তাহলে কম্বো বক্সটা আসলে কি? Is it a collection? What it is? Is it a collection? Collection class? What it contains? না, কম্বো বক্সের একটা ইনস্ট্যান্স তো থাকবেই, কিন্তু কম্বো বক্স ভেতরে কি হোল্ড করে? স্ট্রিং। এই যে এখানে আপনি শো ম্যাট্রিক্স, ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, এগুলো কি স্ট্রিং না? তাহলে কম্বো বক্সের ভেতরে এগুলো নাই, তাহলে কিসের মধ্যে আছে? কম্বো বক্স নিজে কি অ্যারে? তাহলে আমাদের ম্যাট্রিক্স নিজে কি ডাটাগুলো হোল্ড করে? না, ম্যাট্রিক্সের ভেতরে আমরা একটা 2D অ্যারে ইউজ করেছি, বা আপনি একটা লিস্ট ইউজ করতে পারতেন। তো সেরকম কম্বো বক্সের ভেতরেও একটা লিস্ট আছে। তাহলে এই লিস্টের এলিমেন্ট গুলো কি? এখানে স্ট্রিং। স্ট্রিং। তাহলে আমার এই লিস্টের এলিমেন্ট গুলো হচ্ছে, কেন এটা আপনি বলতেছেন স্ট্রিং, কিন্তু আপনাকে যদি একটা কম্বো বক্স দিয়ে বলি সিলেক্ট ইউর সেকশন 1 2 3 4 5 6 7 8, তখন ওই লিস্টের এলিমেন্ট কি? তাইলে একটা কম্বো বক্সের লিস্টে আপনি স্ট্রিং রাখতেছেন, আর একটা কম্বো বক্সের লিস্টে আপনি ইন্টিজার রাখতেছেন। এটা কখন পসিবল? ইফ দ্য লিস্ট ইজ জেনেরিক। Now list also is a data structure. All data structures are generic. এখন কম্বো বক্স যেহেতু একটা লিস্ট হোল্ড করে, therefore কম্বো বক্স also is generic. তাহলে আমরা যদি এখন এখানে দেখি, the class whose field type and or the method parameter type and or method return type, যে কোনো একটা বা তিনটাই যদি প্রিডিফাইন্ড না হয়, অর্থাৎ তাদের যে কোনো একটা যদি জেনেরিক ফিল্ড বা জেনেরিক মেথড প্যারামিটার বা জেনেরিক মেথড রিটার্ন টাইপ হয়, তাহলে সেই ক্লাসটা জেনেরিক ক্লাস। Depending on the instance of the class, the field parameter by return type will be decided at runtime during instantiation. তো তাহলে আপনি যখন এই কম্বো বক্সটা এনে বসিয়েছেন, ওর লিস্টের টাইপ আনডিফাইন্ড। সো আপনি যখন আপডেট কন্ট্রোলার করবেন, তখন আপনার যে কম্বো বক্সের এফএক্স আইডি, দ্যাটস দ্য কম্বো বক্স অবজেক্ট নেম, লাইক ইউর স্ট্যাক 4, বাট স্ট্যাক 4 তে আপনি বলছেন স্ট্রিং, বা স্ট্যাক 3 তে আপনি বলছেন ফ্লোট, কিন্তু আপনার এই কম্বো বক্সে কি আপনি বলছেন? বলতে হবে। সো ওয়েন ইউ ডু দ্য আপডেট কন্ট্রোলার, তখন এই আপডেট কন্ট্রোলারের কম্বো বক্সটা আসবে এই পর্যন্ত, এবং একটা ইয়েলো আন্ডারলাইন দিয়ে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে combo box is a generic type, so you need to specify a real type for this select operation combo box. আপনার এটা যদি select combo box হতো, আপনি এখানে বলতেন integer, যেহেতু আপনার এটা select অপারেশনের নামগুলো থাকবে স্ট্রিং, সো আপনি এখন বলছেন
string. আমরা কিন্তু generic class use করেছি from the library which is combo box. Now why combo box is generic? Because its field internal list is generic. হ্যাঁ কোন ক্লাস? র্যাপার ক্লাস তো প্রিমিটিভের ক্লাস ইকুইভ্যালেন্ট। এখন আপনি যদি বলেন যে আমার এখানে আমি সেকশন সিলেক্ট করব, তাহলে এখানে আপনি স্ট্রিং এর জায়গায় ইন্ট দিতে হবে, কিন্তু ইন্ট প্রিমিটিভ, তখন আপনাকে ইন্টিজার দিতে হবে। ওকে, এনি কোশ্চেন, এনিওয়ান? করে ফেলেন ইফ ইউ হ্যাভ এনি। না থাকলে বলেন যে ইটস ওকে, সো আই ক্যান প্রসিড। চুপ করে না থেকে বলতে হবে তো, ওকে সেটা বলেন। ওকে, এখন র্যাপার ক্লাসটা কেন ইন্ট্রোডিউস করা হলো? ফর টু রিজনস দ্যাট ইউ উইল রিয়েলাইজ ওভার টাইম, মানে as our discussion progress, if not today, definitely next class. সেটা হলো যে many times we need to treat the primitives as an object. আপনি হয়তো একটা মেথড তৈরি করেছেন কোন একটা ক্লাসে, ওই মেথডে আপনি যা খুশি তাই পাঠাতে পারেন, যে কোনো ক্লাসের অবজেক্ট পাঠাতে পারেন। তো তখন আপনি যদি প্রিমিটিভ পাঠাতে চান, ওটাকে অবজেক্ট হিসেবেই পাঠাতে হবে। That's why these wrapper classes are there. তাহলে wrapper class কি আপনাদের আলোচনা হয়েছিল? না। তাহলে আমরা wrapper classটা যদি দেখি, এই যে এটা। এখন wrapper classের সুবিধা হলো যে wrapper class যেহেতু ক্লাস বানানোই হলো, why not put some useful methods in that class? তাহলে এই যে ইন্টিজার ক্লাসের বেশ কিছু ইউজফুল মেথড থাকে যেগুলো ইন্টিজারকে প্রসেস করার জন্য ইউজ করা যেতে পারে। তার দুইটা মেথড আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, পার্সইন্ট আর toString, integer.toString, integer.parseInt। ওকে ওকে, তাহলে আমাদের জেনেরিক ক্লাস আর র্যাপার ক্লাস হয়ে গেল। র্যাপার ক্লাসের আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাই আপনাদের। ওকে, এখানে দেখেন পেজ নাম্বার 31, এখন যে আলোচনাটা হচ্ছে এখানে হোয়াট ইজ val1? Can you tell me what is val1? val1 এর পরিচয়, val2 এর পরিচয় কি? What is val2? What is val2? কোন টাইপের? নাম বলেন। ইন্টিজার। তাহলে আপনি বলতে পারতেছেন val2 is a integer variable, so you know the identity of val2. তাহলে এই কোশ্চেনটা যদি আপনাকে val1 এর জন্য বলি, what is val1? Who said not specified? Object of integer class. তার মানে val1 হচ্ছে একটা integer instance which can be used to represent primitive value, কারণ এটা int এর wrapper class। তার মানে আমি একটা int এখানে রাখতে পারি। ওকে, এখন ধরেন স্ট্রিং মেথড, এখানে val2 কে যদি আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, ধরেন val2 str equal to toString, আমি val2 কে পাঠিয়ে দিলাম, তাহলে এই toStringটা কাকে স্ট্রিং এ কনভার্ট করে? কাকে সে স্ট্রিং এ কনভার্ট করে? কাকে? নাম কি তার? val2 কে সে স্ট্রিং এ কনভার্ট করে। Now val2 is a primitive, so it's given as parameter, so int সাপ্লাই করা হয়েছে এবং that the value of int is 200,
So it was converted and returned as a string, quote unquote 200. এই ক্ষেত্রে toString প্যারামিটারকে প্রসেস করছে, বাট যদি val1 কে আমরা কনভার্ট করতে চাই, now integer class has method toString and val1 is the client. Client is always an instance. তাহলে এই ক্ষেত্রে সে কাকে কনভার্ট করবে? ক্লায়েন্টের ভ্যালুকে। তো ক্লায়েন্ট তো এমনি অ্যাভেলেবল টু দ্য মেথড, সো নো প্যারামিটার নিডেড। So it converts the value of the client into string 12 and return. তো তাহলে toString যখন ক্লায়েন্টকে প্রসেস করে, no parameter needed and it's a non-static method. আর toString যখন প্যারামিটারকে কনভার্ট করে, then it has nothing to do with field. So তাহলে আমার ইনস্ট্যান্স দরকারই নাই। So the class can be client. So now toString also can be static method. So static field static method যদি গত ক্লাসের ডিসকাশন আপনি বুঝে থাকেন তাহলে এটা বোঝা উচিত। তো এটার একটা প্রুফ আপনাকে দিচ্ছি, এটা আমি আগের সেকশন ওপেন করে রেখেছি। সো আমরা যদি ইন্টিজার ক্লাসে যাই, and if you look at the field summary, constructor summary, method summary, এখানে মেথড সামারিতে গিয়ে আমি যদি toString এ যাই তাহলে আপনি দেখবেন যে এই যে there is a non-static toString, তার কোনো প্যারামিটার লাগবে না কারণ সে ক্লায়েন্টকে প্রসেস করে। আর স্ট্যাটিক toString দুইটাই স্ট্রিং রিটার্ন করে, এটাও স্ট্রিং রিটার্ন করে, এটাও স্ট্রিং রিটার্ন করে, কিন্তু এটা ক্লায়েন্টকে প্রসেস করে। আর এটা যেহেতু স্ট্যাটিক, সে প্যারামিটার আই কে স্ট্রিং এ কনভার্ট করে। তাহলে একটা ক্লাসের একটা মেথডের স্ট্যাটিক নন স্ট্যাটিক দুইটা অপশনই থাকতে পারে, ঠিক আছে? এখন ধরেন আমি যদি বলি যে ভিউ ট্রান্সক্রিপ্ট, এটা কোন ক্লাসের মেথড হওয়া উচিত? না, কোন ক্লাসের মেথড হওয়া উচিত? ভিউ ট্রান্সক্রিপ্ট বা ডাউনলোড ট্রান্সক্রিপ্ট, এটা কোন ক্লাসের মেথড হওয়া উচিত? স্টুডেন্ট ক্লাসের। তাহলে স্টুডেন্ট ক্লাসে ভিউ ট্রান্সক্রিপ্ট শুড ইট বি স্ট্যাটিক মেথড অর নর্মাল নন স্ট্যাটিক মেথড? মানে কিছু না বললেই সেটা নন স্ট্যাটিক। তাহলে ভিউ ট্রান্সক্রিপ্ট ইন স্টুডেন্ট ক্লাস শুড ইট বি স্ট্যাটিক অর নন স্ট্যাটিক? মানে এটা তো আপনাকে অ্যানালাইসিস করে অ্যান্সার দিতে হবে, আপনি তো কয়েন টস করে বললে হবে না। আপনি যেটাই বলেন তার সপক্ষে যুক্তি দিতে হবে। কি মনে হয়? না, কিন্তু ক্লায়েন্ট হিসাবে তো আমাকে হয় একটা ইনস্ট্যান্স অথবা একটা ক্লাসের নাম দিতে হবে। যদি নন স্ট্যাটিক হয় একটা ইনস্ট্যান্স দিতে হবে যে আসিফ ডট ভিউ ট্রান্সক্রিপ্ট, আর যদি স্ট্যাটিক হয় তাহলে স্টুডেন্ট ডট ভিউ ট্রান্সক্রিপ্ট। কোনটা হওয়া উচিত? কারণ ভিউ ট্রান্সক্রিপ্ট নিড টু নো দ্য আইডি অফ দ্য স্টুডেন্ট। গ্রেড গুলোকে যে ফিল্টার করবে, ওই আইডির গ্রেড গুলোকে সে শুধু ফিল্টার করবে টু জেনারেট দ্য ট্রান্সক্রিপ্ট। তাহলে ইন স্টুডেন্ট ক্লাস ইট শুড বি। কিন্তু অ্যাজ ইউর অ্যাডভাইজার আই ক্যান অলসো ভিউ ইউর ট্রান্সক্রিপ্ট। তাহলে আপনি যখন ভিউ ট্রান্সক্রিপ্ট করেন, হাউ ডু ইউ ডু দ্যাট? না, কি করতে হয় আইরাসে? বাটন ক্লিক করলেই হয়, কিন্তু আমি বাটন ক্লিক করলে হবে না ফ্যাকাল্টি হিসেবে, কারণ আমি ক্লিক করলে তো এটা ফ্যাকাল্টি ক্লাসের মেথড। আপনার ক্লায়েন্টের মধ্যে তো আপনার আইডিটা আছে, আপনি যে লগ ইন করছেন, তাহলে আপনার কন্ট্রোলার অলরেডি নো দ্য স্টুডেন্ট ইনস্ট্যান্স, কারণ আপনি লগ ইন করছেন, আপনার নাম দেখাচ্ছে কোনায়, সো গেটার দিয়ে আপনার নাম শেষ হোক, সো কন্ট্রোলার ক্লাস হ্যাজ দ্য ইনস্ট্যান্স, তো সে ওই ইনস্ট্যান্স ডট ভিউ ট্রান্সক্রিপ্ট। কিন্তু আমি যখন ফ্যাকাল্টি ক্লাসের থেকে যখন আমি ভিউ ট্রান্সক্রিপ্ট ইউজ করতে চাইবো, তখন তো আমাকে আইডিটা সাপ্লাই দিতে হবে। তো তখন আমি বলবো যে স্টুডেন্ট ডট ভিউ ট্রান্সক্রিপ্ট, প্যারামিটার হচ্ছে আইডি। তাহলে স্টুডেন্ট ক্লাস হ্যাভ বোথ স্ট্যাটিক আর নন স্ট্যাটিক ভিউ ট্রান্সক্রিপ্ট। যখন আপনি ক্লায়েন্ট, আপনি নিজে যখন ক্লিক করবেন তখন নন স্ট্যাটিক ভার্সন ইউজ হবে,
আর ফ্যাকাল্টি বা অ্যাডভাইজার যখন ইউজ করবে আইআরএসে তখন স্ট্যাটিক ভার্সনটা ইউজ হবে। তো এখানে ইন্টিজারের টু স্ট্রিংও তাই হচ্ছে। তো যখন val1 কে কনভার্ট করতে চাচ্ছি তখন নন স্ট্যাটিক val1 ডট টু স্ট্রিং, কারণ val1 ইজ দ্য ইন্টিজার ইনস্ট্যান্স। কিন্তু val2 হচ্ছে প্রিমিটিভ, তখন ইন্টিজার ডট টু স্ট্রিং val2 প্যারামিটার। বোঝা গেল? ওকে, সো তাহলে আমরা জেনেরিক ক্লাস এবং র্যাপার ক্লাস এই দুইটা বুঝতে পারলাম। এনি কোশ্চেন বিফোর আই মুভ অন টু নেক্সট টপিক? এই দুটা হয়ে গেছে। ওকে, এখন আসেন মেথড ওভারলোডিং অ্যান্ড মেথড চেইনিং। আপনাকে যদি বলা হয় যে একটা ট্রাক, বাংলাদেশে যে ট্রাকগুলো চলে টিপিক্যালি এটা নর্মাল লোড কত? এই 6 চাকার ট্রাক যেগুলো হরহামেশা দেখা যায় 5 টন লেখাই থাকে, সমগ্র বাংলাদেশ 5 টন। কিন্তু আসলে কি কোনো ট্রাককে 5 টন ক্যারি করতে দেখেন? 10 টন 15 টন ক্যারি করে। তার মানে দ্য ট্রাক ইজ ওভারলোডেড। তার মানে ওভারলোড কথাটা যখন আসবে তার সাথে সাথে নর্মাল লোড কথাটাও চলে আসে। সো নর্মাল লোড ভায়োলেট এক্সিড করলেই তো ওভারলোড। সো ট্রাকের ক্ষেত্রে নর্মাল লোড 5 টন, বাট অফেন টাইমস ইট ইজ ওভারলোডেড। মেথডের ক্ষেত্রে যখন আমরা বলি overload, তাহলে what is the normal load of a method? So when we create a method, we write the method. So we write the method only one body. We create only one body or one implementation of that method. Agree? একটু কথা বলেন। সো আপনাকে যদি এখন একটা মেথড লিখতে বলা হয়, ধরেন আপনি আপনার লিঙ্ক লিস্ট ক্লাস একটা মেথড লিখেছেন যে ট্রাভার্স ইন ফরওয়ার্ড সিকোয়েন্স, তাহলে এই মেথডের তো একটাই বডি আপনি তৈরি করবেন। সো দ্যাটস দ্য নর্মাল লোড। আপনি একটা বাইনারি ট্রিতে একটা মেথড বানিয়েছেন যে ইন অর্ডার ট্রাভার্স ইন অর্ডার ট্রাভার্সাল, একটাই বডি তৈরি করবেন। প্রি অর্ডার ট্রাভার্সাল একটাই বডি তৈরি করবেন। আপনার গ্রাফ ক্লাসে আপনি একটা মেথড তৈরি করেছেন যে শর্টেস্ট পাথ, ফাইন্ড শর্টেস্ট পাথ বা প্রিন্ট শর্টেস্ট পাথ, তাহলে প্রিন্ট শর্টেস্ট পাথ মেথডের একটাই তো বডি আপনি বানিয়েছেন। সো নর্মালি আমরা একটা মেথডের একটাই বডি তৈরি করি বা একটাই ইমপ্লিমেন্টেশন আমরা করি। সো দ্যাটস দ্য নর্মাল লোড অফ এ মেথড। দেন হোয়াট ইজ ওভারলোড ফর এ মেথড? হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ, না না, নর্মাল লোড কি? ইউ ইমপ্লিমেন্ট অনলি ওয়ান বডি, তাহলে ওভারলোড কি? মাল্টিপল বডি। ওকে, গুড। So when you create multiple body for a method or multiple implementation, then we say the method is overloaded. Okay. So what do you mean by method overloading? তাহলে normal load of a method, if a method has only one implementation, অর্থাৎ one definition বা one body, then same code will be executed again and again whenever the method is called. So that is the normal load. Overload of a method means if a method has multiple implementations, then different implementation will be executed at different times depending on the context of the call statement. তাহলে একটা মেথডকে কল স্টেটমেন্টের উপর ভিত্তি করে যদি এক এক সময় এক একটা বডি এক্সিকিউট হয়, সেটা কখন হবে? যখন আমরা ওই মেথডের অনেকগুলো বডি তৈরি করব বা অনেকগুলো ইমপ্লিমেন্টেশন থাকবে। উই সে দ্য মেথড ইজ ওভারলোডেড। ওকে, এখন একটা মেথডকে কল করা হলে কোন ইমপ্লিমেন্টেশনটা এক্সিকিউট হবে? নাও লেটস সে উই হ্যাভ ওভারলোডেড এন্ড উই হ্যাভ মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, কিন্তু কল করলে কোনটা এক্সিকিউট হবে? তিনটা বডি বানিয়েছি কেন? যাতে মেথডটা তিন ভাবে এক্সিকিউট করা যায়। ওকে, নাও থিংক অ্যাবাউট ইট। আপনার অ্যারিথমেটিক অপারেশন একটা মেথড আছে অ্যাড ম্যাট্রিক্স।
এখন আপনি যদি সাবট্রাকশন করতে চান, ওই মেথডের নাম কি আপনি অ্যাড ম্যাট্রিক্স রাখবেন না অন্য একটা নাম দিবেন? তাহলে ইফ দ্য নেমস আর ডিফারেন্ট, দে ডু ডিফারেন্ট জব। বাট একই নামে মাল্টিপল ইমপ্লিমেন্টেশন কখন রাখবেন? যখন জবটা সেম, বাট দ্য জব ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ। তাহলে আমি ম্যাট্রিক্স অ্যাডিশনই 2-3 ভাবে করতে চাই, তখন আমি অ্যাড ম্যাট্রিসেসের মাল্টিপল বডি তৈরি করতে পারি। So it is important that you must not mix the jobs and give the same method name. It doesn't make sense. এখন ধরুন সর্টিং, ঠিক আছে? এখন আমার সর্টিং এর ক্ষেত্রে আমি এখন ধরেন একটা ইন্টিজার অ্যারেকে সর্ট করতে চাই, তাহলে মেথডের নাম হতে পারে সর্ট ইন্টস, প্যারামিটার হচ্ছে ইন্টিজার অ্যারে বা ইন্টিজার লিস্ট। এবং আমি একটা স্ট্রিং অ্যারেকেও সর্ট করতে চাই, তাহলে আমি আরেকটা মেথড বানাতে পারি সর্ট স্ট্রিংস, প্যারামিটার হবে স্ট্রিং অ্যারে বা স্ট্রিং লিস্ট। মূল জবটা কি? সর্ট করা। জবটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে ডাটা টাইপ বদলে যাচ্ছে। তো এটাকে আমি একটা জেনেরিক মেথড করতে পারি অথবা ওভারলোডও করতে পারি। সেই ক্ষেত্রে আমি মেথডের নাম দেব শুধু সর্ট, এবং আমি ইন্টিজার অ্যারে ডিল করার জন্য একটা বডি বানাতে পারি, স্ট্রিং অ্যারে ডিল করার জন্য আরেকটা বডি বানাতে পারি, সেটা করতে পারি, অথবা জেনেরিক মেথড হিসেবেও করতে পারি। তো জবটা যাতে সেম থাকে, কিন্তু ভেতরের কোড ক্যান ভ্যারি দিস ওয়ে অর দ্যাট ওয়ে, বাট আলটিমেটলি জবের পারপাসটা সেম। That's why the name is same and you have multiple implementation. Now the question is, if the method is called, which implementation will be executed? How compiler decide that? Depending on what? না, ধরেন আমি সর্ট মেথডকেই কল করতেছি, কোন সর্টটা এক্সিকিউট হবে? যদি ইন্টিজার, তাহলে আমি একটা যদি ইন্টিজার অ্যারে সাপ্লাই দেই, তাহলে সে যে ভার্সনটা ইন্টিজার অ্যারে রিসিভ করে ওই ভার্সনটা এক্সিকিউট হবে। আর যদি আমি একটা স্ট্রিং অ্যারে সাপ্লাই দেই, যে ভার্সনটা স্ট্রিং অ্যারে রিসিভ করে সেই ভার্সনটা এক্সিকিউট হবে। তার মানে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অফ দ্য কল স্টেটমেন্ট, ওকে, দ্য কনটেক্সট ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্যারামিটার লিস্ট সাপ্লাইড বাই দ্য কলার while calling that method. তাহলে আমি কি প্যারামিটার পাঠাচ্ছি তার উপর ডিসাইড হবে কোন ইমপ্লিমেন্টেশনটা বা কোন ভার্সনটা এক্সিকিউট হবে। ওকে, না, এটা ডিপেন্ড করে আপনার মেথড জেনেরিক হলে ক্লাসও জেনেরিক হইতে হবে। সো ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর ক্লাস জেনেরিক অর নট? এখন আমি তো আমার স্টুডেন্ট ক্লাসকে জেনেরিক বানাইতে চাই না, তাই না? কিন্তু নর্মালি ডাটা স্ট্রাকচারগুলোকে আমরা জেনেরিক করি। ওকে, অ্যাপ্লিকেশন ডাটা আমরা টাইপ একদম স্পেসিফিক করে দিই মোস্ট কেসেস। সো দুইটাই আসলে আপনার লাগে যখন যেটা দরকার। এখন খেয়াল করেন, ওকে, so now having said these things, my question is, did we overload any method in the class যেগুলো আমরা ক্লাসে বা এসওডিরা করিয়েছে বা আপনি নিজে প্র্যাকটিস করেছেন? ওখানে কি আপনি কোনো মেথডকে ওভারলোড করেছেন? Did you overload any method of your class যেটা আপনি ক্রিয়েট করেছেন বা আমরা এখানে করেছি? আমরা এখানে দুইটা প্রজেক্ট করেছি, অ্যারিথমেটিক অপারেশন এন্ড ম্যাট্রিক্স অপারেশন। কোন মেথডকে আপনি ওভারলোড করছেন? ম্যাট্রিক্সের মেথড কি ছিল? গেটার, সেটার, টু স্ট্রিং, অ্যাড ম্যাট্রিক্স, শো ম্যাট্রিক্স, এগুলো। এখানে কোন মেথডকে আপনি দুইবার বডি দিয়েছেন? হ্যাভ ইউ ওভারলোডেড এনি মেথড? আপনি বলেছেন ম্যাট্রিক্স, কোন মেথড? শো ম্যাট্রিক্সে আমরা কমেন্ট করে দিয়েছি, দেখেন। অ্যাড ম্যাট্রিক্সের কয়টা বডি? কয়টা বডি অ্যাড ম্যাট্রিক্সের? এই যে এখানে শুরু, এখানে একটাই। তারপরে শো ম্যাট্রিক্স একটাই, তারপরে সেট ম্যাট্রিক্স একটাই, টু স্ট্রিং একটাই, টু স্ট্রিং এর দুইটা। সো টু স্ট্রিংকে ওভারলোড করা হয়েছে, এই যে দেখেন।
দুইটাই আপনার স্ট্রিং ইকুইভ্যালেন্ট দিচ্ছে, সো পারপাস ইজ সেম, কিন্তু ফরম্যাটিংটা আলাদা। হ্যাঁ, কোথায় স্ট্যাটিক পাইলেন? কোথায় লেখা আছে স্ট্যাটিক? এখানে ট্রু স্ট্রিং রিটার্ন করে, স্ট্রিং রিটার্ন টাইপ স্ট্রিং, এখানে ট্রু স্ট্রিং এর রিটার্ন টাইপ কি? তো কোথায় স্ট্যাটিক পাইলেন আপনি? তবে হ্যাঁ, স্ট্যাটিকের সাথে নন স্ট্যাটিককেও আপনি ওভারলোড করতে পারেন। স্ট্যাটিক হওয়া না হওয়ার সাথে ওভারলোড করা যাবে কি যাবে না এর কোনো কনফ্লিক্ট নাই। স্ট্যাটিক নন স্ট্যাটিক বলতেছে ক্লায়েন্ট কে হবে, ইনস্ট্যান্স না ক্লাস। কিন্তু ওভারলোড মানে কোনটা এক্সিকিউট হবে এটা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। তো দুইটার সাথে দুইটাই ওভারলোডেড ভার্সন, দুইটাই স্ট্যাটিক হতে পারে, দুইটাই নন স্ট্যাটিক হতে পারে, আবার একটা স্ট্যাটিক একটা নন স্ট্যাটিকও হতে পারে। এই যে আমরা এক্সাম্পল দেখলাম না যে টু স্ট্রিং, ইন্টিজার ডট টু স্ট্রিং, ওখানে একটা স্ট্যাটিক ছিল একটা নন স্ট্যাটিক ছিল, আবার এখানে দুইটাই নন স্ট্যাটিক, এটাও নন স্ট্যাটিক, এটাও নন স্ট্যাটিক, এটাও নন স্ট্যাটিক। তাহলে আমরা টু স্ট্রিং কে ওভারলোড করেছি, এর বাইরে আমরা কনস্ট্রাক্টর কে ওভারলোড করেছি। এখানে কয়টা প্যারামিটার? তাহলে আমি যখন বলবো যে নিউ ম্যাট্রিক্স এম ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, তখন এই ভার্সনটা এক্সিকিউট হবে নাকি এই ভার্সনটা এক্সিকিউট হবে, নাকি এই ভার্সনটা এক্সিকিউট হবে? আমি যদি বলি এম ওয়ান ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স প্যারেনথেসিস সেমিকোলন, তখন এটা এক্সিকিউট হবে। আর আমি যদি বলি যে এম ওয়ান ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স 2,3, তখন এটা এক্সিকিউট হবে উইথ র্যান্ডম ভ্যালুস। আর যখন আমি বলবো যে নিউ ম্যাট্রিক্স 2,3,50, তখনও র্যান্ডম ভ্যালু উইদিন 50। তাহলে কোন কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হবে ডিপেন্ডস কনস্ট্রাক্টর আমি কি সাপ্লাই দিচ্ছি। ওকে, এখন এখানে প্রশ্ন হলো যে যদি দুইটা ভার্সনের প্যারামিটার সেম হয়ে যায় তখন কি হবে? ধরেন এটা 0 প্যারামিটার কনস্ট্রাক্টর, আর আমি যেটা কমেন্ট করে রাখছি, কমেন্ট যদি খুলে দেই, নাও ইউ হ্যাভ 2 0 প্যারামিটার কনস্ট্রাক্টর। সমস্যা কি তাতে? এখন আমি যদি বলি যে m1 equal to new matrix just parenthesis semicolon, তাহলে আমি কোনো প্যারামিটার সাপ্লাই দিলাম না, তাহলে I have to execute the 0 parameter constructor, but now there are 2. Which one to execute? না, এটা আপনি কি, এটা তো অ্যাম্বিগুইটি, দুইটাই তো ম্যাচ করে। দুইটাকে আপনি একটা নিউকে আপনি দুইটা কনস্ট্রাক্টর কিভাবে এক্সিকিউট করবেন? তো ওই জন্য সে এরর দিচ্ছে, বিল্ড হবে না, এই যে রেড আন্ডারলাইন, ইটস নট অ্যালাউড। তার মানে ওভারলোডিং এর একটা প্রিরিকুইজিট আছে। হোয়াট ইজ দ্যাট? ডিফারেন্ট না, বডি তো ডিফারেন্টই হবে। বডি যদি একও রাখেন তাতেও কিছু যায় আসে না। নেম সেম না হলে আর ওভারলোড করবেন কেন? সেম নেম না হলে তো মেথডই আলাদা, তাহলে তো ওভারলোডিং কোথায় হচ্ছে? প্যারামিটার লিস্ট ক্যানট বি সেম, দ্যাট ইজ দ্য প্রিরিকুইজিট। ওকে, এই জন্য এটা অ্যালাউড না, কাজে আমি এটা করতেই পারবো না, কিন্তু ডিফারেন্ট প্যারামিটার আমি পারবো। ওকে, ওকে, তো তাহলে এখানে দেখেন the context is determined by the parameter list supplied by the caller. এখানে নোট হচ্ছে the parameter list for each implementation must be unique. তো ইউনিক কিভাবে হবে? নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হতে পারে, অথবা টাইপ ডিফারেন্ট হতে পারে, যে হয়তো দুইটারই দুইটা করে প্যারামিটার কিন্তু টাইপ আলাদা। আবার সিকোয়েন্স ডিফারেন্ট হতে পারে, যে একটাতে আপনি বলতেছেন ইন্ট কমা ফ্লোট, আরেকটাতে বলতেছেন ফ্লোট কমা ইন্ট। যেভাবেই হোক, প্যারামিটার লিস্ট as long as each implementation has its own parameter,
প্যাটার্ন, ইটস ওকে। কারণ যখন আপনি কল করবেন, আপনি কি সাপ্লাই দিলেন সেটা যে কোনো একটার সাথে মিলবে। তো কম্পাইলার ক্যান অ্যাকচুয়ালি এক্সিকিউট, মানে মেক ডিসিশন ফর এক্সিকিউশন উইদাউট এনি অ্যাম্বিগুইটি। ওকে, দিস ইজ মেথড ওভারলোডিং। ওকে, এনি মোর কোশ্চেন? এনিওয়ান? Yes or no? No. Okay. এখন আসেন, হোয়াট ইজ মেথড চেইনিং? চেইন কাকে বলা হয়? চেইন তো আমরা ইউজ করি বা দেখে থাকি, তাই না? ওই যে ওই চেইন মানে কি? সিকোয়েন্স অফ, ধরেন রিং গুলোকে যদি কনসিডার করেন, তাহলে একটা রিং আর একটার সাথে কানেক্টেড। তাহলে এই ক্ষেত্রে মেথড কল গুলোকে যখন একটা কল স্টেটমেন্টে কানেক্ট বা কম্বাইন করা হয়, তখন আমরা বলি যে মেথড কলস আর চেইনড। ওকে, so when multiple method calls are combined in one call statement, we say that the method calls are chained. এখন এখানে দেখেন যে রেজিস্টার কোডস, এটা কোন ক্লাসের মেথড? স্টুডেন্ট ক্লাসের মেথড। কি করে বুঝলেন? হ্যাঁ, এটা তো আপনি আপনার সহজাত কমন সেন্স থেকে বললেন, কিন্তু কোড দেখে আপনাকে বুঝলেন কিভাবে? Asif is a student instance and Asif is the client. Definitely it's a student class method. What about table? Okay. এখন এখানে কিন্তু দুইটা মেথডকে ইন্ডিপেন্ডেন্টলি কল করা হয়েছে, কিন্তু এই দুইটা মেথড কলকে যদি আপনি একটা কল স্টেটমেন্টে চেঞ্জ করতেন, তাহলে এটা এরকম হতো যে আসিফ ডট রেজিস্টার কোর্স ডট পেবিল। না না না, এটা তো মেথডকে কল করা, দুইটা মেথডকেই আমরা কল করলাম কম্বাইন করে অ্যাজ পার্ট অফ ওয়ান কল স্টেটমেন্ট। এখন এই ইন্ডিপেন্ডেন্ট কলের সাথে মেথড চেইনের একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো এই যে হিয়ার আফটার এক্সিকিউশন, ওকে, of previous method, the previous method call will initiate the execution of the next method call in the chain. Okay, so the previous method call will initiate the execution of next method call. Okay, তাহলে পরের চেইনের পরের কলটার এক্সিকিউশনটাকে ইনিশিয়েট করে প্রিভিয়াস মেথড কল, কখন? আফটার এক্সিকিউশন। ওকে, তার মানে পেবিলটাকে কে ইনিশিয়েট করবে? রেজিস্টার কোড আফটার এক্সিকিউশন ইজ কমপ্লিট। After the execution of previous method is complete, তার মানে রিটার্ন। কমপ্লিট হলে তো সে রিটার্ন করে, ভয়েড অথবা নন ভয়েড। তার মানে হলো দ্য প্রিভিয়াস কল মাস্ট সাপ্লাই দ্য ক্লায়েন্ট অফ দ্য নেক্সট কল। এখন আপনি আমাকে বলেন যে এখানে রেজিস্টার কোডের ক্লায়েন্টকে is given in the code, পে বিলের ক্লায়েন্টকে না, ক্লায়েন্ট একটা অবজেক্ট হবে, কিভাবে বলতেছেন আপনি?
সেটা তো রেজিস্টার কোর্সের ক্লায়েন্ট, কিন্তু পে বিলের ক্লায়েন্ট যে আসিফ না শফিক না অন্য কেউ, আপনি কিভাবে জানেন? হ্যাঁ, ইটস নট মেনশন, তাইলে এটার ক্লায়েন্ট কিভাবে হবে? হো, কিন্তু আলটিমেটলি দেখেন, দ্য প্রিভিয়াস কল মাস্ট সাপ্লাই দ্য ক্লায়েন্ট। যে ক্লাসের অবজেক্টিভ হোক সেটা তাকে সাপ্লাই দিতে হবে, মাস্ট সাপ্লাই। কিভাবে সাপ্লাই দিবে? ও যেটা রিটার্ন করবে সেটাই আসলে সে পরের কলকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? তার মানে দ্য রিটার্ন ভ্যালু অফ প্রিভিয়াস কল উইল বি দ্য ক্লায়েন্ট অফ দ্য নেক্সট কল। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন আপনি কি চান? রেজিস্ট্রেশন কোর্স কার জন্য কাজ করছে? এখন এই পে বিলটা কার জন্য কাজ করুক বলে আপনি চাচ্ছেন? তাহলে রেজিস্টার কোর্স মাস্ট রিটার্ন দ্য ক্লায়েন্ট। রেজিস্টার কোর্সের যে ক্লায়েন্ট তাকেই রিটার্ন করতে হবে। এখানে আসিফ বলছেন, আপনি শফিকও বলতে পারতেন। তাহলে রেজিস্টার কোর্স শুড রিটার্ন হুম? দ্য ক্লায়েন্ট। তাহলে রিটার্ন টাইপ কি হওয়া উচিত? ক্লায়েন্ট এখানে আসিফ, তাহলে রেজিস্টার কোর্সে রিটার্ন টাইপ কি ভয়েড হওয়া উচিত নাকি অন্য কিছু হওয়া উচিত? তাহলে সেটা কি টাইপ হবে? স্টুডেন্ট হবে, কারণ আপনি আসিফ ক্লায়েন্টকে রিটার্ন করতেছেন। আর রিটার্ন স্টেটমেন্টে কি লিখবেন? রিটার্ন রিটার্ন পে বিল কিভাবে রিটার্ন করবেন? পে বিল কি স্টুডেন্ট নাকি? আপনি ম্যাট্রিক্স ক্লাসে দেখেন, আপনার এই ধরেন এই যে শো ম্যাট্রিক্স, ঠিক আছে, এই টু স্ট্রিং এর রিটার্ন টাইপ কি? কেন? বিকজ হু আর ইউ? হ্যাঁ, না, ক্লায়েন্ট তো এখানে ধরেন আসিফ ডট টু স্ট্রিং বা M1 ডট টু স্ট্রিং, কিন্তু এই স্ট্রিংটা কার দরকার? যে এটাকে কল করছে, এটা আপনার ওই যে এক্সিকিউট বাটন অন অ্যাকশন, ওর দরকার লেভেলে সেট করার জন্য। তাইলে এই স্ট্রিংটা আপনি কাকে ফেরত দিচ্ছেন? কলারকে, তাই না? অন অ্যাকশনকে ফেরত দিচ্ছেন। অন অ্যাকশন সেইটা আবার একটা str এর মধ্যে রিসিভ করে লেভেলে সেট টেক্সট করে দিচ্ছে। তো এই যে এখানে আপনি রিটার্ন টাইপ স্ট্রিং কেন করলেন? এখানে রিটার্ন টাইপ তো আপনি ইন্টিজারও করতে পারতেন, ইন্টিজার করেন নাই কেন? কারণ আপনি যা রিটার্ন করতেছেন সেটা একটা স্ট্রিং। তাহলে এখানে রিটার্ন 100 দিলে হবে? এখানে রিটার্ন স্টেটমেন্টে কি দিতে হবে? কাকে রিটার্ন করতে হবে? এখানে স্ট্রিং। এখানে যদি আমি ইন্টিজার রিটার্ন করি হবে? তাহলে এটা রিটার্ন স্টেটমেন্ট কি? রিটার্ন str। তাহলে আপনার রেজিস্টার বিলে রিটার্ন স্টেটমেন্ট কি হবে? রিটার্ন স্ট্রিং। রেজিস্টার বিল কি স্ট্রিং রিটার্ন করবে? রেজিস্টার কোর্স কি? আচ্ছা, পে বিলের ক্লায়েন্ট কে হবে? সেটা কি? সেটাই তো জানতে চাচ্ছি। আসিফ চাচ্ছেন, তাই না? তাহলে পে বিলের যে ক্লায়েন্ট তার টাইপ কি? স্ট্রিং, স্টুডেন্ট। তাহলে রেজিস্টার কোর্সকে কি রিটার্ন করতে হবে? স্টুডেন্ট। তাহলে রিটার্ন স্টেটমেন্টে কি লিখবে? রিটার্ন স্টুডেন্ট লিখবে। তাহলে রিটার্ন কি লিখবে? রিটার্ন রেজিস্টার কোর্স কিভাবে হবে? আপনি কি এখানে লিখবেন যে রিটার্ন টু স্ট্রিং? আপনি কি এখানে লিখবেন যে রিটার্ন টু স্ট্রিং? তাহলে আবার বলেন, রেজিস্টার কোর্স রিটার্ন করবে, আপনি কি এখানে রিটার্ন রেজিস্টার কোর্স লিখবেন নাকি? এখানে আপনি লিখবেন টু স্ট্রিং রিটার্ন করবে, এখানে লিখবেন একটা স্ট্রিং রিটার্ন করতে হবে। তা আপনি এখানে str করতেন, অন্য কিছু করতে পারেন।
ইয়েস নো করলে তো আপনি রিটার্ন টাইপ বুলিয়ান হবে। তো বুলিয়ান কি করে পে বিলের ক্লায়েন্ট হয়? তো তাইলে হ্যাঁ, তাহলে রেজিস্টার কোড কি রিটার্ন করা উচিত? আসিফ ডট রেজিস্টার কোড কল করছেন, এই কলটা কি রিটার্ন করবে আফটার এক্সিকিউশন? একটা স্টুডেন্ট। তো স্টুডেন্ট রিটার্ন করলে রিটার্ন স্টেটমেন্টে কি লিখতে হবে? আপনি সহজ জিনিস দেখেন, আমার যদি একটা মেথড থাকে যে ধরেন রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট সাম, ঠিক আছে, তাহলে এখানে আমি দিলাম val1 কমা val2। এখন এই মেথডের কাজ কি রিটার্ন করবে? এই মেথডটা কি রিটার্ন করা উচিত? ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তাহলে রিটার্ন স্টেটমেন্ট আমি কি লিখবো? রিটার্ন একটা একটা ইন্টিজার ভ্যালু, তাই না? ধরেন এস বা টোটাল। আপনারা কেউ বলতেছেন এখানে রিটার্ন বুলিয়ান, কেউ বলতেছেন রিটার্ন সাম, তাই কি হবে? না, এখানে একটা ইন্টিজার রিটার্ন করতে হবে। তাহলে রিটার্ন স্টেটমেন্ট আমি কি লিখবো? রিটার্ন। এখন আমি কি রিটার্ন ভ্যাল1 দিব? তাহলে হবে? কেন না? এটা তো একটা ইন্টিজারই, কিন্তু কেন এটাকে রিটার্ন করব না? এইটা তো আমার যোগফল না, আমি কি ভ্যাল2 রিটার্ন করব? তাইলে তো আমাকে কি রিটার্ন করতে হবে তাহলে? হ্যাঁ, তাইলে আমাকে একটা val1 প্লাস val2 অথবা আমাকে আরেকটা ইন্টিজার নিতে হবে, তাই না, যে টোটাল ইকুয়াল টু val1 প্লাস val2। তাহলে আমি কি রিটার্ন করব? val1 রিটার্ন করলে হবে? টাইপ মিলে, টাইপ মিললেই তো হবে না, এটা মেক সেন্স করে কিনা? val2 রিটার্ন করলে হবে? তাহলে কি রিটার্ন করতে হবে? টোটাল। হ্যাঁ, তাহলে রেজিস্টার করছে আমার রিটার্ন স্টেটমেন্ট, আপনি বলতেছেন পাবলিক স্টুডেন্ট রেজিস্টার কোর্স। তো এখানে যদি কোনো প্যারামিটার থাকে থাকলো, তাহলে আপনি কি রিটার্ন করবেন? রিটার্ন টাইপ স্টুডেন্ট, তো কাকে রিটার্ন করবেন? কোর্সেস, কোর্সেস। এখানে কি আপনি স্ট্রিং রিটার্ন করতেন? রিটার্ন করতেন, সেটা কি? ইন্টিজার। কেন আপনি এখানে স্ট্রিং রিটার্ন করেন নাই কেন? হ্যাঁ, আমি টু স্ট্রিং করে রিটার্ন করবো, আপনার সমস্যা কি? স্ট্রিং str ইকুয়াল টু ইন্টিজার ডট টু স্ট্রিং টোটাল। তা আমি যদি এখানে str রিটার্ন করি, সমস্যা কি আপনার? সমস্যাটা কোথায়? পরেরটা বাদ দেন, আমি এখানে str দিলে কি প্রবলেম? প্রবলেম নাই। এটা কি? এইটা কি রিটার্ন করতেছেন? তাহলে করলেই হবে নাকি? তাহলে এখানে কোর্সেস রিটার্ন করলে হবে? কি রিটার্ন করা লাগবে? স্টুডেন্ট। তাহলে কোর্সেস কেন বলতেছেন? যদি স্টুডেন্ট টাইপের একটা কিছু রিটার্ন করতে হবে, এখানে ইন্টিজার টাইপের একটা কিছু রিটার্ন করতে হবে, সেটা val1 হবে না val2 হবে না টোটাল হবে, সেটা তো আপনাকে বুঝতে হবে। তাহলে এখানে আপনি কাকে রিটার্ন, কোন স্টুডেন্টকে রিটার্ন করবেন? যার করছে সেই যারটা কে? সেই যারটা হইল আসিফ, কারণ এইটার ক্লায়েন্ট হচ্ছে আসিফ। সেটা শফিকও হইতে পারতো, আপনি যদি এখানে লিখতেন শফিক। তাহলে যখন যে ক্লায়েন্ট তাকে রিটার্ন করতে হবে, তাহলে রিটার্ন স্টেটমেন্টে কি লিখবেন? ক্লায়েন্টের নাম কি আসিফ? তা আসিফ যদি লিখি, তাহলে এখানে যদি শফিক দেন, তা আপনি কোড কিভাবে চেঞ্জ করবেন? দিস, রিটার্ন দিস, এটা কেন মাথায় আসতেছে না? তাইলে রিটার্ন, আপনি যখন ক্লায়েন্টকে রিটার্ন করবেন তখন রিটার্ন দিস। তাহলে আপনি যখন এখানে দিস রিটার্ন করবেন, তখন আসলে কি রিটার্ন হবে? এই কলটা থেকে
এই কলটার জন্য দিস কে আসিফ, তাহলে আসিফই রিটার্ন হবে, সেটা তখন পে বিলের ক্লায়েন্ট হবে। 5-7 মিনিট নষ্ট হয়ে গেল। যাই হোক, তাহলে এটা আমি বলে দিতে পারতাম শুরুতেই, কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনাদের মাথা থেকে আসে। যাই হোক, উনি বলছে শেষ পর্যন্ত। তাহলে এটা ক্লিয়ার? ওকে। তাহলে এই যে ক্লায়েন্ট, দুইটা কলের যে ক্লায়েন্ট, তার পসিবিলিটি কি হতে পারে? তাহলে পসিবিলিটি হতে পারে যে ক্লায়েন্ট অফ দ্য প্রিভিয়াস এন্ড নেক্সট কল ক্যান বি সেম ইনস্ট্যান্স। একই ইনস্ট্যান্স দুইটা কলের জন্যই ইউজ হবে। তো যেমন আপনি বলতেছেন আসিফ ডট রেজিস্টার কোর্স ডট পেবিল, তাহলে রেজিস্টার কোর্স মেথড আসিফের ডাটা ইউজ করবে এবং সেই আসিফের জন্য ডাটা ইউজ করে আবার বিল পে হবে। তাহলে আপনি একটার পর আর একটা করতেছেন, কোর্স রেজিস্ট্রেশন করে বিল পে করে দিচ্ছেন। তাহলে আমরা চাই, আমাদের চাওয়া হচ্ছে এখানে দুইটার ক্লায়েন্ট সেম হোক। সেক্ষেত্রে আমাকে কি রিটার্ন করতে হবে? দিস, রেজিস্টার কোর্স থেকে দিস রিটার্ন করতে হবে। আবার হতে পারে ক্লায়েন্ট অফ প্রিভিয়াস এন্ড নেক্সট কল ক্যান বি ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ সেম ক্লাস। একই ক্লাসের ইনস্ট্যান্স কিন্তু সেম ইনস্ট্যান্স না। এখন আমাদের ম্যাট্রিক্সে কি অ্যাড ম্যাট্রিক্স ছিল না? এই অ্যাড ম্যাট্রিক্সের কাজ কি? কোন দুইটা ম্যাট্রিক্স? হ্যাঁ, কোন দুইটা ম্যাট্রিক্স? দুইটা ম্যাট্রিক্সকে তো আপনি প্যারামিটার হিসেবে দিচ্ছেন না। তাহলে কোন দুইটা ম্যাট্রিক্সকে সে অ্যাড করবে? ক্লায়েন্ট আর প্যারামিটার হুইচ ইজ নন ক্লায়েন্ট। তা এখন এই অ্যাড ম্যাট্রিক্স কি M1 কে রিটার্ন করবে নাকি M2 কে রিটার্ন করবে? পরে সে কি M1 কে রিটার্ন করবে নাকি M2 কে রিটার্ন করবে? তাহলে M1 কে করবে না, M2 কেও করবে না, তাহলে কাকে রিটার্ন করবে? সেটা আপনি যে নাম দিয়ে রাখছেন। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার প্রজেক্ট এটার নাম কি? ওটার নাম হচ্ছে, ওটাতে একটা নাম আছে, আমরা একটা নাম দিয়েছিলাম, সেটা এখন আপনি যে নামই দেন, আমরা কি দিয়েছিলাম? টেম। তা আপনি রিটার্ন করতেছেন টেমকে, কারণ আপনি জানেন neither client nor parameter is the result or the should be return value. That should be a matrix, but neither client nor parameter. It's a different instance. কারণ addition does not affect none of them. Addition creates a new matrix. তো তাহলে আপনার এই কলটার ক্লায়েন্টকে, প্রথম কলটার ক্লায়েন্টকে, আর সেকেন্ড কলটার ক্লায়েন্টকে টেম। তাহলে ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ সেম ক্লাস। তাই না? এইটা আপনি সাবট্রাক্ট ম্যাট্রিক্সের সাথেও যদি করেন, যেমন M1 ডট অ্যাড ম্যাট্রিক্স ওকে রিটার্ন করবে টেম। তাহলে M1 প্লাস M2 মাইনাস M3 হইতে পারে না? তো এখানে একই মেথডকে আমি চেঞ্জ করছি, এখানে ডিফারেন্ট মেথডকেও চেঞ্জ করতে পারি, কিন্তু ক্লায়েন্ট আলাদা। তাহলে এইটার ক্লায়েন্ট M1, এটার ক্লায়েন্ট কে? আর এটার ক্লায়েন্ট কে? নতুন টেম। এটার ক্লায়েন্ট হচ্ছে প্রথম অ্যাড ম্যাট্রিক্সের যে লোকাল টেম সেটা, আর এটার ক্লায়েন্ট হচ্ছে সাবট্রাক্ট ম্যাট্রিক্সেরও একটা লোকাল টেম তৈরি হবে সেটা, এটা আবার শো ম্যাট্রিক্সের ক্লায়েন্ট হবে। তাহলে তিনটার ক্লায়েন্ট তিনজন, the different instance of same class. আবার হতে পারে different method of different class, sorry different instance of different class, এটাও হতে পারে। যেমন এই যে combo box dot get items dot add করছেন না, এটা ইনিশিয়ালাইজে কোন এখানে কয়টা মেথড চেঞ্জ হয়েছে? how many methods are changed here? কয়টা মেথড চেঞ্জ হয়েছে এখানে? তিনটা মেথড। নাম কি মেথডগুলোর? দুইটা মেথড। নাম কি মেথডগুলোর? হ্যাঁ, গেট আইটেম, আইটেমস। গেট আইটেমস একটা মেথড,
প্রিভিয়াস কল কোনটা, নেক্সট কল কোনটা, আগে কোনটা কল হয়েছে, গেট আইটেম। তাহলে গেট আইটেমস এর ক্লায়েন্ট কে, কম্বো বক্স ক্লাসের একটা ইনস্ট্যান্স। আর অ্যাড মেথডের ক্লায়েন্ট কে, কি রিটার্ন করে, গেট আইটেমস। গেট আইটেমস একটা গেটার মেথড। তাহলে গেট আইটেমস একটা আইটেমস নামের একটা কিছু রিটার্ন করে, যেটা কম্বো বক্সের ফিল্ড, হুইচ ইজ এ লিস্ট। তাহলে এই অ্যাড এটা কোন ক্লাসের মেথড, লিস্ট ক্লাসের মেথড। তাহলে এটার ক্লায়েন্ট হচ্ছে কম্বো বক্স ক্লাসের একটা ইনস্ট্যান্স, আর এটার ক্লায়েন্ট হচ্ছে লিস্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স। তাহলে ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ ডিফারেন্ট ক্লাস, সবই পসিবিলিটি। ওকে, তো মেথড চেইনিং, মেথড ওভারলোডিং ইজ ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজড কনস্ট্রাক্ট, যেটা আপনি লাইব্রেরি ক্লাসে তো বটেই, আপনি নিজেও ইউজ করবেন অনেক। আমরা অলরেডি ইউজ করেছি, আমরা ওভারলোডও করেছি না জেনে, উইদাউট ডিসকাসিং দ্য কনসেপ্ট, টু স্ট্রিং এবং কনস্ট্রাক্টরকে। আমরা মেথড চেইনও করেছি উইদাউট ডিসকাসিং দ্য কনসেপ্ট। কেন ইউজ করেছি? কারণ আমাদের কোডটাকে এগিয়ে নিতে হবে, আমাদের সেমিস্টারের সময় কম, কিন্তু কোনো না কোনো পর্যায়ে গিয়ে কনসেপ্টগুলো ডিসকাস তো করতে হবে, নাহলে তো আপনি মুখস্থ করবেন। সো নাও ইউ নো হাউ ইট ওয়ার্কস। ওকে, এখন আমাদের এই যে অ্যাড ম্যাট্রিক্স, এটা কিন্তু অলরেডি রেডি ফর চেইন। আমরা কন্ট্রোলারে হয়তো চেইন করি নাই, এই যে জেনারেট, যে এখানে আমরা হয়তো কোথায়, হ্যাঁ এই যে এখানে কি আমরা চেইন করছি, চেইন করেছি কিনা, করি নাই, কিন্তু চাইলে করতে পারতাম, কারণ ইটস রেডি ফর চেইন। তাহলে ধরুন আমরা যদি চেইন করতে চাই, ডট অ্যাড ম্যাট্রিক্স, তাহলে এখানে আপনি কি দিবেন, M3 তো নাই আমাদের, আমরা তো দুইটা ম্যাট্রিক্সই ডিক্লেয়ার করছি যেগুলোকে আমরা ডাটা দিছি, সেম বলে তো আর কিছু নাই। তাহলে আপনি এখানে একটা নতুন ম্যাট্রিক্স দিতে পারেন, আপনি এখানে আরেকটা ম্যাট্রিক্স আনতে পারেন, যে বলতে পারেন যে ম্যাট্রিক্স M3 ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, এটাও ধরেন 3/3, 100 বলতে পারেন না? এখানে আপনি M3 দিতে পারেন, পারেন কিনা? তাহলে এখন কি হবে, এখন রেজাল্টের ম্যাট্রিক্সে কি যাবে, প্রথম কলের টেম্প কিন্তু যাবে না। কেন যাবে না? কারণ প্রথম কলের টেম্প এখন ক্লায়েন্ট ফর দ্য সেকেন্ড কল। চেইনটা শেষ হলে যা পড়ে থাকবে সেটাই বাম পাশে যাবে। তো চেইন তো শেষ হয় নাই, কল স্টেটমেন্ট শেষ হয় নাই। আচ্ছা, এই যে M3 কে পাঠালাম, এটা কি একটা ইনস্ট্যান্সের হ্যান্ডেল না? হ্যান্ডেল তো M1 M2 এগুলো তো হ্যান্ডেল। M3 আমি কিন্তু একটা অ্যানোনিমাস হ্যান্ডেল ওইখানে দিতে পারতাম, জাস্ট আপনাকে ফান ফ্যাক্ট দেখার জন্য দেখাচ্ছি আর কি, যে আমি এখানে M3 না বলে এটাও বলতে পারতাম যে নিউ ম্যাট্রিক্স, একটা র্যান্ডম ম্যাট্রিক্স 3,3,15, এটাও কিন্তু আমি করতে পারতাম। না, এই যে ইনস্ট্যান্সটা তৈরি হলো, এটা আসলে অ্যাড ম্যাট্রিক্সের এম এর মধ্যে গিয়ে ঢুকবে। তো এইটা একটা র্যান্ডম ম্যাট্রিক্স ওয়ান টাইম ইউজের জন্য আমি ক্রিয়েট করলাম, যে আমি ওই টেম প্লাস র্যান্ডম ম্যাট্রিক্স, তারপর ওই র্যান্ডম ম্যাট্রিক্স আমার দরকার নেই, হারাই গেলেও আই ডোন্ট কেয়ার। দেখালাম আর কি ফান ফ্যাক্ট। মানে আমি যদি এটাকে ফিউচার ইউজ করতে চাই, তাহলে তো আমি M3 কে দিতেই পারি, M3 মধ্যে রেখে দিলাম, পরে যখন M3 দরকার আবার ইউজ করলাম। কিন্তু এটা যদি একটা র্যান্ডম ম্যাট্রিক্স একটা টেম্পের সাথে অ্যাড করার জন্য দেই, পরে আর এটার আমার কোনো দরকার নাই, আমি চাইলে এরকম করতেও পারি, জাস্ট দেখানোর জন্য।
এখন ম্যাট্রিক্স ক্লাসে এখানে আমি যদি শো ম্যাট্রিক্স আছে কি আমাদের এখানে, শো ম্যাট্রিক্স আছে। শো ম্যাট্রিক্স কি করে, কনসোলে প্রিন্ট করে দেয়, তাই না? শো ম্যাট্রিক্স কনসোলে প্রিন্ট করে দেয়। আচ্ছা, এখন আমি যদি বলি যে শো ম্যাট্রিক্সের রিটার্ন টাইপ কি, ভয়েড, কারণ ওর তো কিছু রিটার্ন দেওয়ার দরকার না, ও শুধু শো করবে। কিন্তু এখন যদি আমি বলি যে ডট শো ম্যাট্রিক্স, তাহলে সে আমাকে এরর দিচ্ছে। কেন? কেন মনে হচ্ছে আপনার? তাহলে অ্যাড ম্যাট্রিক্সে আমি কি সাপ্লাই দিলাম, এই যে দেখেন এই অ্যাড ম্যাট্রিক্সের ওপেনিং ক্লোজিং, ওখানে আমি একটা ম্যাট্রিক্স ইনস্ট্যান্সিয়েট করে শো ম্যাট্রিক্সের ক্লায়েন্টকে ওই অ্যানোনিমাস ইনস্ট্যান্স নিউ ম্যাট্রিক্স করছি, ওটা একটা ইনস্ট্যান্স না, ওটার কোনো হ্যান্ডেল নাই, বাট অ্যানোনিমাস ইনস্ট্যান্সটাই শো ম্যাট্রিক্সের ক্লায়েন্ট। এখন এইটাকে যদি আমি বাইরে লিখি দেখবেন যে এরর নাই। এটাকে যদি আমি বাইরে লিখি নো এরর, এই যে অ্যানোনিমাস ম্যাট্রিক্স ডট শো ম্যাট্রিক্স, তো সমস্যা কি? তাহলে 3x3 একটা অ্যানোনিমাস ম্যাট্রিক্স তৈরি হবে উইথ র্যান্ডম ভ্যালুস আপ টু 50 এবং ওটাকে সে শো করে দেবে। কিন্তু একই জিনিস আমি যখন অ্যাড ম্যাট্রিক্সে পাঠাচ্ছি তখন কেন হচ্ছে না? হ্যাঁ, এইটা না দিলে শো অ্যাড ম্যাট্রিক্সের প্যারামিটারকে ম্যাট্রিক্স ইনস্ট্যান্স, আর এই কলটা করলে অ্যাড ম্যাট্রিক্সের প্যারামিটারকে ভয়েড, কারণ শো ম্যাট্রিক্স আগে এক্সিকিউট হবে, তো শো ম্যাট্রিক্স তো ভয়েড রিটার্ন করে। কিন্তু আপনি যখন বলবেন যে শো ম্যাট্রিক্স ভয়েড রিটার্ন না করে ওই দিস রিটার্ন করে দিবে, তখন কিন্তু আবার আপনার এখানে এটা ঠিক আছে। তাহলে এইটা তো আমাকে বুঝে করতে হবে, বোঝা যায়? এনি কোশ্চেন? আচ্ছা, M3 একবার অলরেডি উপরে দেওয়া হয়েছে, হ্যাঁ, দুইবার তো আর একই নামে দেওয়া যাবে না। তাহলে আমরা মেথড ওভারলোডিং, মেথড চেইনিং এগুলো বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, ওকে, এনি কোশ্চেন? ঠিক আছে, এখন আসেন ইনহেরিটেন্স। হ্যাঁ, না 12 মিনিট আছে, কোথায় শেষ? 4:50 পর্যন্ত আপনাদের ক্লাস। আচ্ছা, ইনহেরিটেন্স মানে কি? বাংলা করলে কি হয়? উত্তরাধিকার সূত্রে পাওয়া। So you inherit the genetic characteristics from your parent, don't you? Don't we? Yes. এখন এই ইনহেরিটেন্স মানে হলো, এটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে এক্সটেনশন অফ ক্লাস। তো এক্সটেনশন বলতে আমরা কি বুঝি? আপনার গ্রামের বাড়িতে ধরেন আপনার যে গ্রামের যে বাড়ি, একদম গ্রামে, ওখানে ধরেন আপনার ওখানে তো মাটির ঘর বা টিনের ঘর এগুলোই বেশি থাকে। তো ধরেন আপনার গ্রামের বাড়িতে 2টা টিনের ঘর আছে,
এখন দুইটা টিনের ঘর কম হয়ে যাচ্ছে, আপনি আরেকটা টিনের ঘর বানাইতে পারেন না, তাহলে কি হবে? ইউর এক্সটেন্ডিং ইউর এক্সিস্টিং হাউস। আপনি কি নতুন আরেকটা বাড়ি বানাচ্ছেন না, এক্সিস্টিং বাড়িকেই আপনি এক্সটেন্ড করছেন। ক্লাসের ক্ষেত্রে আমরা যখন বলি এক্সটেনশন, তখন কথাটার মানে কি? তো দেখেন, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, এটা হয়ে যাবে 5 মিনিটে হয়ে যাবে। তো ধরেন স্টুডেন্ট একটা ক্লাস, ইট হ্যাজ 10 ফিল্ডস অ্যান্ড 10 মেথডস, এই যে আপনাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য 10 ফিল্ডস কি কি? যে আইডি, নেম, সিজিপিএ, মেজর, মাইনর ইত্যাদি, ডেট অফ বার্থ, ওকে, ব্লাড গ্রুপ, হাবিজাবি, 10টা ফিল্ড আছে। আর স্টুডেন্টের কাজের জন্য 10টা মেথড আছে। তো এই স্টুডেন্ট ক্লাস আছে, ওকে। Now already thousands of instances are created and stored in database, and those instances are used on a regular basis, okay. তাইলে আমার স্টুডেন্ট টাইপের হাজার হাজার ইনস্ট্যান্স ক্রিয়েট করা আছে ডাটাবেজে। এটা হচ্ছে চলমান প্রক্রিয়া, তাই না? প্রত্যেক সেমিস্টারে নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, নতুন নতুন অবজেক্ট তৈরি হচ্ছে। তো ডাটাবেজে প্রত্যেক সেমিস্টারে কিছু নতুন স্টুডেন্ট ইনস্ট্যান্স অ্যাড হয়ে যাচ্ছে, ভালো কথা। তাহলে এই স্টুডেন্ট ক্লাসটা রিপ্রেজেন্ট করে আন্ডারগ্র্যাড এবং মাস্টার স্টুডেন্টস এট আইউবি, ওকে। এখন ধরেন যে ইউজিসি গিভস পারমিশন টু আইউবি টু অফার পিএইচডি ডিগ্রি। নাই তো বাংলাদেশে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি অফার করতে পারে না, ধরেন দিল। তো তখন যে পিএইচডি স্টুডেন্ট থাকবে, দে উইল হ্যাভ অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস, যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড রিসার্চ ব্যাকগ্রাউন্ড। আপনার যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, ইউ ক্যানট এনরোল ফর পিএইচডি প্রোগ্রাম, দ্যাটস প্রিরিকুইজিট। তাহলে এই দুইটাও তো আমার নতুন স্টুডেন্টদের জন্য লাগবে, যারা পিএইচডি স্টুডেন্ট। উইচ আর নট রিপ্রেজেন্টেড ইন আওয়ার এক্সিস্টিং স্টুডেন্ট ক্লাস। তাহলে হোয়াট ক্যান উই ডু? একটা চয়েস হইতে পারে, ক্রিয়েট এ ব্র্যান্ড নিউ ক্লাস উইথ 12 ফিল্ডস অ্যান্ড 12 মেথডস। তো 10টা ফিল্ড আগেই ছিল, এখন ওই 10টাও তো আমার পিএইচডি স্টুডেন্টের দরকার। তাহলে আমি 12টা ফিল্ড দিয়ে একটা নতুন ক্লাস বানাইতে পারি। আর পুরনো স্টুডেন্ট ক্লাসে 10টা মেথড ছিল, প্লাস না না নতুন করেই বানাইতে হবে আমাকে অ্যাজ এ নিউ ক্লাস, সেটা আমি করতে পারি। আর চয়েস 2 হলো এক্সটেন্ড এক্সিস্টিং স্টুডেন্ট ক্লাস to a more specific class where we need to define only extra field and methods. This will enable us to keep the new class compact and to reuse the code of pre-existing student class. তার মানে when you extend pre-existing class to new more specific class, it is called inheritance. যে ক্লাসটাকে এক্সটেন্ড করা হলো পুরনো ক্লাস, সেটাকে আমরা বলি প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস বা সুপার ক্লাস। আর নতুন যে ক্লাসটা পেলাম, অর্থাৎ এক্সটেন্ডেড ক্লাস, এটাকে আমরা বলতে পারি প্যারেন্ট বললে চাইল্ড, বেস বললে ডিরাইভড, সুপার বললে সাব ক্লাস। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্টুডেন্ট একটা প্রি এক্সিস্টিং ক্লাস হ্যাজ 10 মেথডস। আমরা এখন বলতে পারি যে রিসার্চ স্টুডেন্ট এক্সটেন্স স্টুডেন্ট, এইখানে আমি 12টা ফিল্ড 12টা মেথড লিখবো না, আমি শুধু 2টা ফিল্ড ডিক্লেয়ার করে ওই 2টা ফিল্ডের জন্য রিলেভেন্ট 2টা মেথড হয়তো লিখবো। তাইলে এই ক্লাসের কয়টা ফিল্ড আছে? নো, 12টা, কারণ আপনি বলছেন এক্সটেন্স স্টুডেন্ট, ইউ ইনহেরিট। তাহলে এই সাব ক্লাস ইনহেরিটস এভরিথিং ফ্রম সুপার ক্লাস, বা চাইল্ড ক্লাস ইনহেরিটস এভরিথিং ফ্রম, চাইল্ড বললে প্যারেন্ট বলবেন, সাব ক্লাস বললে সুপার ক্লাস বলবেন, ওকে। জাভাতে সুপার ক্লাস সাব ক্লাস বলে। তাহলে আমি কিন্তু কোড লিখছি, মাত্র 2টা ফিল্ড ডিক্লেয়ার করছি আর 2টা মেথড বানাইছি, কিন্তু অ্যাকচুয়ালি এই রিসার্চ স্টুডেন্ট আসিফ ইকুয়াল টু নিউ রিসার্চ স্টুডেন্ট, নাও আসিফ হ্যাজ 12 ফিল্ডস, এন্ড আসিফকে আমি 12টা মেথডের ক্লায়েন্ট বানাতে পারবো। So that is the beauty of inheritance. না না না, আপনি বোঝার চেষ্টা করেন, আপনার নাম কি? লাবিব।
তাহলে আমরা যখন বলেছি যে লাবিবের টাইপ কি ছিল যখন ডিক্লেয়ার করা হয়েছে? স্টুডেন্ট লাবিব ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তাহলে আপনার ফিল্ড কয়টা? 10টা। মেথড কয়টা? 10টা। আর ধরেন রিসার্চ স্টুডেন্ট সোহেল ইকুয়াল টু নিউ রিসার্চ স্টুডেন্ট, তাহলে রিসার্চ সোহেলের ফিল্ড কয়টা? 12টা। সোহেলের মেথড কয়টা? তাহলে আপনি যখন সোহেল ডট বলবেন আপনি 12টাই কল করতে পারবেন, কিন্তু আসিফ ডট বললে শুধু 10টা কল করা যাবে। দুটো তো আলাদা ক্লাস। না, দুইটা ফিল্ড অ্যাড করছেন, ওটা আপনি চোখে দেখতেছেন দুইটা ফিল্ড, কিন্তু আসলে 12টা ফিল্ড ইউর ফিল্ড, কারণ আপনি তো ইনহেরিট করছেন। এখন আপনার ফাদার একটা কার, আপনার আপনি কি আমার কার ড্রাইভ করতে পারবেন? পারবেন তো না, তাই না? কিন্তু আপনার ফাদার একটা কার কিনছে, ইউর ফাদার অলসো ক্যান ড্রাইভ, ইউ অলসো ক্যান ড্রাইভ। কিন্তু আপনি যখন ড্রাইভ করবেন তখন আপনি বলবেন এটা আমার কার, আর আপনার ভাই যখন ড্রাইভ করতেছে বলতেছে আমার কার, বাট ইটস এ ফ্যামিলি কার, তাই না? তাহলে প্রত্যেকটা ক্লাসই তার নিজের ফিল্ড হিসাবেই ট্রিট করবে, আপনি কোডের মধ্যে থাকুক বা না থাকুক। এটাই তো রিইউজ অফ কোড। একটা ক্লাসের কোডকে আরেকটা ক্লাস আপনি নিয়ে আসছেন, চোখে দেখা যাচ্ছে না কিন্তু চলে আসছে। ওকে, এইখান থেকে আমরা কন্টিনিউ করবো। আমাকে একটু মনে করাই দেন, লিখে রাখেন কেউ একজন যারা ডেইলি ক্লাসে আসেন, যে এই পয়েন্ট থেকে আমাদের কন্টিনিউ করতে হবে, কারণ এখন আর 5 মিনিটে কিছু আগানো যাবে না। তাইলে আমরা ইনহেরিটেন্সের জাস্ট ডেফিনেশনটা বুঝে রাখলাম, এক্সটেনশন অফ ক্লাস, এইখান থেকে আমরা বিল্ড করব।